আসসালামু আলাইকুম। ক্লাস 7 এর যে অনলাইন জিওগ্রাফি ক্লাস চলছে, ফোর্থ অনলাইন এক্সামের পর আজকে প্রথম ক্লাস। দেখো, গতকালই তোমাদের ফোর্থ অনলাইন এক্সাম শেষ হয়েছে, আজকে প্রথম ক্লাস। এই ক্লাসে আমি যে তোমাদের ফোর্থ অনলাইন এক্সাম হয়েছে তার উত্তরপত্র নিয়ে আলোচনা করব। দেখো, তিনটে যে অনলাইন এক্সাম দিয়েছো তার মতোই ফোর্থ অনলাইন এক্সাম হয়েছে, একই 15 নম্বরের পরীক্ষা, 15 মিনিট সময় পেয়েছো। তোমাদের উপর আশা করেছিলাম সকলে খুব ভালো পরীক্ষা দেবে, কিন্তু সেরকম আমার আশা পূরণ হয়নি, মোটামুটি দিতে পেরেছো। দেখো, একটাই যেহেতু চ্যাপ্টার ছিল তাই সকলের কিন্তু 15 পাওয়া উচিত ছিল। তোমরা মন দিয়ে পড়ছো না, চেষ্টা করো যাতে এবার যা হয়ে গেল বাকি এর পরের পরীক্ষাগুলো আরো ভালো রেজাল্ট করতে পারো। দেখো, প্রথম যে প্রশ্ন ছিল সঠিক উত্তর নির্বাচনের, তিনটে ধাপে আমাদের প্রশ্ন ছিল, প্রতিবারই একই হয়েছে। এর দাগে ছিল সঠিক উত্তর নির্বাচন, বি এর দাগে ছিল শূন্যস্থান পূরণ এবং সি এর দাগে ছিল এক কথায় উত্তর দাও। এর দাগে যে সঠিক উত্তর নির্বাচন তার 5টি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন, জাপানের ফুকুশিমা ডাইচিতে পরমাণু দুর্ঘটনা ঘটে। প্রথম অপশন আছে 2010 সাল, দ্বিতীয় অপশন আছে 2011 সাল, তৃতীয় অপশন আছে 2012 সাল এবং 4 নম্বর অপশন আছে 2013 সাল। তাহলে জাপানের ফুকুশিমা ডাইচিতে পরমাণু দুর্ঘটনা ঘটে, এটা আমাদের সকলের জানার দরকার ছিল 2011 সালে। তাহলে জাপানের ফুকুশিমা ডাইচিতে পরমাণু দুর্ঘটনা ঘটে, ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হবে 2011 সালে। তাহলে প্রথম কোশ্চেনের উত্তর হয়ে গেল 2011 সালে। জাপানের ফুকুশিমা ডাইচিতে পরমাণু দুর্ঘটনা ঘটে 2011 সালে। দ্বিতীয় কোশ্চেন দেখো, দ্বিতীয় কোশ্চেন আছে, বাজার করার জন্য ব্যবহার করা উচিত নাইলনের, পলিথিনের না পাটের ব্যাগ। দেখো, যে পদার্থগুলো আমরা ব্যবহার করব সেগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। আগে বলেছিলাম একটা হচ্ছে যেটা জন্য মাটি দূষণ হয়, একটা জীব বিশ্লেষ্য, একটা জীব অবিশ্লেষ্য। মানে যেটা যে পদার্থটা মাটিতে মিশে যেতে পারে সেটাকে বলা হয় বিশ্লেষ্য, মানে বিশ্লেষিত হয় অর্থাৎ ভেঙে মাটিতে মিশে যায়। আর যেটা মিশতে পারে না তাকে অবিশ্লেষ্য বলা হয়। আমরা জানি নাইলনের যে ব্যাগ, এই নাইলন মাটিতে মিশতে পারে না এবং পলিথিনও মাটিতে মিশতে পারে না, তাহলে এরা পরিবেশের পক্ষে ক্ষতিকর। অবশ্যই তাহলে ব্যবহার করা আমাদের উচিত পাটের ব্যাগ, কারণ পাটের ব্যাগ হচ্ছে একটা বিশ্লেষ্য পদার্থ যা মাটিতে মিশে যায়। ফলে এটা ব্যবহারের পর যখন এটা ফেলে দেবো, এই মাটিতে মিশে গেলে এটা পরিবেশ দূষণ ঘটাবে না। তাই এই 2 নম্বর যে প্রশ্নের তার উত্তর হবে পাটের ব্যাগ। 2 নম্বর উত্তর হবে পাটের ব্যাগ। তাহলে বাজার করার জন্য ব্যবহার করা উচিত, এখানে হবে পাটের ব্যাগ। বাজার করার জন্য ব্যবহার করা উচিত পাটের ব্যাগ। 3 নম্বর প্রশ্ন দেখো, সঠিক উত্তর নির্বাচনে 3 নম্বর প্রশ্ন, পরিবেশের বিষাক্ত ধাতু নয়। এখানে 3টে অপশন ছিল, ক্যাডমিয়াম পরিবেশের বিষাক্ত ধাতু নয়, না ক্যালসিয়াম, না সীসা। আমরা জানি ক্যাডমিয়াম একটা বিষাক্ত ধাতু, ক্যাডমিয়াম একটা বিষাক্ত ধাতু, সীসাও একটা বিষাক্ত ধাতু, কিন্তু ক্যালসিয়াম বিষাক্ত নয়। তাহলে 3 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে ক্যালসিয়াম। 3 নম্বর প্রশ্নের উত্তর হবে ক্যালসিয়াম। তাহলে এই উত্তরটা হলো পরিবেশের বিষাক্ত ধাতু নয়, এমন উদাহরণ হলো ক্যালসিয়াম। 4 নম্বর দেখো, 4 নম্বর, বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কোন তারিখে? এটা সকলের পারা উচিত ছিল, এটা ক্লাস 5 এর ছেলেরাও পেরে যাবে। বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন। বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন। এখনকার বই দেখবে এই 5ই জুন মুখে বলতে হয় কিন্তু লিখতে হয় না, মানে 5 অবশ্যই জুন আগে লিখতে হতো, কিন্তু এখন আর লিখতে হয় না। এখন দেখবে শুধু 5 জুন লিখলি ওই 5ই জুন বোঝায়। 5 নম্বর দেখো, শহরাঞ্চলে ধোঁয়াশা সৃষ্টির প্রধান উপাদানটি হলো, শহরাঞ্চলে ধোঁয়াশা সৃষ্টির প্রধান উপাদানটি হলো কার্বন ডাই অক্সাইড, প্রথম অপশন। দ্বিতীয় অপশন মিথেন, 3 নম্বর অপশন অক্সিজেন, 4 নম্বর
অপশন সালফার ডাইঅক্সাইড। এটা তোমরা অনেকেই ভুল করেছো। দেখো এইটার কিন্তু অ্যাকচুয়াল যেটা আসল উত্তর সেটা এখানে নেই কো। এর উত্তর হতো কিন্তু নাইট্রোজেন ডাইঅক্সাইড। শহরাঞ্চলে ধোঁয়াশা সৃষ্টির প্রধান উপাদানটি হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড হতো, কিন্তু এখানে যেহেতু নাইট্রোজেন ডাইঅক্সাইড নাই, এই বাকি অপশনগুলোর মধ্যে এখানে সালফার ডাইঅক্সাইড এগুলোর মধ্যে সব থেকে বেশি কার্যকারী হবে, তাই এর উত্তর হবে সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড। এখানে যদি নাইট্রোজেন ডাইঅক্সাইড থাকতো তাহলে সেটা কিন্তু আগে প্রাধান্য দেওয়া হতো, যেহেতু নাই তাই এখানে এর উত্তরটা হবে সালফার ডাইঅক্সাইড। তাহলে আমাদের এর দাগের সঠিক উত্তর নির্বাচনের উত্তরগুলো আমরা পেয়ে গেলাম, তোমরা মিলিয়ে নেবে। দেখো, প্রথম, জাপানের ফুকুশিমা ডাইচিতে পরমাণু দুর্ঘটনা ঘটে 2011 সালে। 2 নম্বর প্রশ্নের উত্তর, বাজার করার জন্য ব্যবহার করা উচিত পাটের ব্যাগ। 3 নম্বর, পরিবেশের বিষাক্ত ধাতু নয় ক্যালসিয়াম। 4 নম্বর, বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন। এবং 5 নম্বর, শহরাঞ্চলে ধোঁয়াশা সৃষ্টির প্রধান উপাদানটি হলো, এখানে হবে সালফার ডাইঅক্সাইড। বি, দেখো শূন্যস্থান পূরণ করো। বিয়ের দাগে ছিল শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, সকলের পারা উচিত ছিল ভোপাল গ্যাস দুর্ঘটনাটি ঘটেছিল কত সালে? ড্যাশ সালে। ভোপাল গ্যাস দুর্ঘটনাটি ঘটেছিল 1984 সালে। ভোপাল গ্যাস দুর্ঘটনাটি ঘটেছিল 1984 সালে। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হলো ভোপাল গ্যাস দুর্ঘটনাটি ঘটেছিল 1984 সালে। বিয়ের দাগের 1। বিয়ের দাগের 2 নম্বর প্রশ্ন আমরা দেখবো। দেখো, মাটি পৃথিবীতে জীবনের ড্যাশ। মাটি হচ্ছে পৃথিবীর জীবনের ধারক। মাটি হচ্ছে পৃথিবীতে জীবনের ধারক। তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তর হতো ধারক। 3 নম্বর, দেখো সব সহজ প্রশ্ন ছিল, সকলের 15 পাওয়া উচিত ছিল। কৃষি জমিতে অতিরিক্ত ড্যাশ মাটি দূষণ ঘটায়। কৃষি জমিতে অতিরিক্ত কি বলো দেখিনি মাটি দূষণ ঘটাবে? কৃষি জমিতে অতিরিক্ত হারে রাসায়নিক সার ব্যবহার, রাসায়নিক সার প্রয়োগ মাটি দূষণ ঘটায়। কারণ অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগ করার ফলে মাটি তার উর্বরতা ক্ষমতা হ্রাস করে, উর্বরতা শক্তি হারিয়ে ফেলে। বর্তমান যুগে ফসলকে বৃদ্ধি করার জন্য কি হচ্ছে, বর্তমান যুগে গোটা পৃথিবীতে প্রায় এখন জনসংখ্যা 700 কোটির বেশি। অতিরিক্ত জনসংখ্যা হওয়ার কারণে চাহিদাও বাড়ছে। আগে যে জমিতে 50 বস্তা ধরো আলু হতো, সেই জমিতে এখন চেষ্টা করা হচ্ছে 100 বস্তা আলু করার, কারণ জনসংখ্যার পরিমাণ দিনকে দিন প্রচুর পরিমাণে বাড়ছে। বিশেষত ভারতে তো আমরা জানি জনঘনত্ব খুব বেশি এবং জনসংখ্যাও বেশি। তাই এই অতিরিক্ত হারে জনসংখ্যা বৃদ্ধির জন্য মানুষ কি করছে, যে সেই জমিতেই, জমি তো বাড়ছে না, জমি বরং কমে যাচ্ছে। কি হচ্ছে, যা আগে যা জমি ছিল তার জায়গায় সেখানে যদি ঘর বাড়ি বা কলকারখানা হচ্ছে দিনকে দিন, তাহলে জমির পরিমাণ দিনকে দিন কমে যাচ্ছে। কিন্তু মানুষের চাহিদার পরিমাণ, মানুষের সংখ্যা যেহেতু বাড়ছে, তাহলে খাবারেরও বেশি দরকার পড়ছে। তাই মানুষ অতিরিক্ত হারে রাসায়নিক সার প্রয়োগ করছে ফসল বেশি বাড়ানোর জন্য। আর যখন অতিরিক্ত হারে রাসায়নিক সার প্রয়োগ করবে তখন মাটি তার উর্বরতা শক্তি হারিয়ে ফেলবে, অর্থাৎ মাটি দূষণ হবে। তাহলে এখানে 3 নম্বর হবে রাসায়নিক সার প্রয়োগ। রাসায়নিক সার প্রয়োগ। 4 নম্বর, দেখো জৈব পদার্থের অভাবে মাটির গুণমান হ্রাস পায়। মাটির গুণমান হ্রাস পায় মানে মাটির গুণমান হ্রাস পায়, কমে যায়। তাহলে এটার উত্তর হবে মাটির গুণমান হ্রাস পায়। 4 নম্বর হবে উত্তর হ্রাস। এবং 5 নম্বর, দেখো শূন্যস্থান পূরণের লাস্ট, পৃথিবীর মোট স্থলভাগের ড্যাশ শতাংশে পৃথিবীর মোট জনসংখ্যার 90% মানুষ বাস করে। পৃথিবীর মোট স্থলভাগের 10%, এটার উত্তর হবে 10%, অর্থাৎ 10%। তাহলে এখানে উত্তর হবে 10%। 90% মানুষ বাস করে পৃথিবীর মোট স্থলভাগের
10% 90% মানুষ বাস করে। তারপরে দেখো সি এর দাগের হচ্ছে এক কথায় উত্তর দাও, সি এর দাগের এক কথায় উত্তর দাও। তাহলে বি এর দাগের উত্তরগুলো আমি আরেকবার বলে দিচ্ছি। ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল 1984 সালে। মাটি পৃথিবীতে জীবনের ধারক। 3 নম্বর, কৃষি জমিতে অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগ মাটি দূষণ ঘটায়। 4 নম্বর, জৈব পদার্থের অভাবে মাটির গুণমান হ্রাস পায়। এবং 5 নম্বর, পৃথিবীর মোট স্থলভাগের 10% পৃথিবীর মোট জনসংখ্যার 90% মানুষ বসবাস করে। দেখো সি নম্বর এক কথায় উত্তর দাও। তেজস্ক্রিয় দূষণ কি? তেজস্ক্রিয় যেমন পদার্থ হচ্ছে ইউরেনিয়াম, থোরিয়াম, এগুলো হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে যে বজ্র পদার্থ বের হয়, সেই বজ্র পদার্থ মাটিতে মিশে যে দূষণ ঘটায় তাকে তেজস্ক্রিয় দূষণ বলে। তাহলে এর উত্তরটা একটু বড় হবে, আমি লিখছি না। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে বজ্র মাটিতে মিশে যে দূষণ ঘটায় তাকে তেজস্ক্রিয় দূষণ বলা হয়। তাহলে 1 নম্বর হলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত বজ্র মাটিতে মিশে যে দূষণ ঘটায় তাকে বলা হচ্ছে তেজস্ক্রিয় দূষণ। 2 নম্বর, মাটিতে থাকা ছোট প্রাণী ও পোকামাকড় মারা যাওয়ার প্রধান কারণ কি? প্রধান কারণ কিন্তু রাসায়নিক সার প্রয়োগ নয়, প্রধান কারণ হচ্ছে মাটিতে থাকা ছোট প্রাণী ও পোকামাকড় মারা যাওয়ার প্রধান কারণ হচ্ছে কীটনাশক প্রয়োগ। কীট, দেখো নাম শুনি বুঝতে পারছো, কীটনাশক মানে কীটকে নাশ করছে যে। কীট বলতে ছোট ছোট পোকামাকড়, এই কীটনাশক প্রয়োগ। তাহলে 2 নম্বর উত্তর হয়ে গেল কীটনাশক প্রয়োগ। 3 নম্বর দেখো, চেরনোবিল দুর্ঘটনাটা ঘটেছিল 1986 সালে। ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল 1984 এবং চেরনোবিল 1986 সালে। এটা সকলেই পেরেছ আশা করছি। 4 নম্বর দেখো, মাটির দুটি সজীব দূষকের নাম লেখো। মাটির দুটি সজীব দূষকের নাম ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, কৃমি ইত্যাদি। তাহলে আমি দুটো নাম এমনি লিখে দিলাম, ব্যাকটেরিয়া আর একটা দিয়ে দিলাম কৃমি। ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, আদ্যপ্রাণী, কৃমি ইত্যাদি হবে। 5 নম্বর দেখো, মাটি দূষণের একটি প্রাকৃতিক কারণ। মাটি দূষণের একটি প্রাকৃতিক কারণ আগ্নেয়গিরির অগ্নুৎপাত। তাহলে একটা উদাহরণ দিয়ে দিলাম, আগ্নেয়গিরির অগ্নুৎপাত। আগ্নেয়গিরির অগ্নুৎপাত। দেখো 5টা প্রশ্নের উত্তর বলে দিচ্ছি। প্রথমটা, তেজস্ক্রিয় দূষণ হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত বজ্র মাটিতে মিশে যে দূষণ ঘটায় তাকে বলা হচ্ছে তেজস্ক্রিয় দূষণ। 2 নম্বর, মাটিতে থাকা ছোট প্রাণী ও পোকামাকড় মারা যাওয়ার প্রধান কারণ হলো অতিরিক্ত হারে কীটনাশক প্রয়োগ। 3 নম্বর, চেরনোবিল দুর্ঘটনা ঘটেছিল 1986 সালে। মাটির দুটি সজীব দূষকের নাম ব্যাকটেরিয়া, কৃমি, ভাইরাস ইত্যাদি। মাটি দূষণের একটি প্রাকৃতিক কারণ হলো আগ্নেয়গিরির অগ্নুৎপাত। যেমন বলেছিলাম, মাটি ক্ষয় থেকে মাটির দূষণ অর্থাৎ বৃষ্টিপাত ইত্যাদির ফলেও মাটি দূষণ হয়। দেখো এই ক্লাসটা আরেকটু আমি আফ্রিকা মহাদেশ, যেহেতু তোমাদের পড়া চলছিল, তাই আফ্রিকা মহাদেশ এরপরে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ হবে আফ্রিকা মহাদেশে। তাই আফ্রিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ বলার আগে যে কোনো মহাদেশের জলবায়ু কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে, সেই বিষয়গুলো তোমাদের একটু আলোচনা করে দিই আজকে। এর পরের ক্লাসে আমি আফ্রিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করব। তাহলে আজকে আমি একটু জলবায়ু, যে কোনো মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি আলোচনা করছি। দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। যে কোনো মহাদেশের জলবায়ু কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। মহাদেশ বলো, দেশ বলো বা অঞ্চল বলো, জলবায়ু বৈচিত্র্যের কারণ, এই বিষয়গুলোর উপর যে কোনো জায়গাকার জলবায়ু নির্ভর করে। এইটা অবশ্যই তোমাদের বুঝতে হবে, তাহলে ভূগোল বোঝা সহজ হবে। জলবায়ুর বৈচিত্র্যের কারণ দেখো, যে কোনো মহাদেশ, দেশ, এইটা বুঝতে পারলেই তুমি সেই জায়গাকার বলে দিতে পারবে অবস্থান শুনে যে সেখানকার জলবায়ু কেমন হবে।
সেখানে কি কি স্বাভাবিক উদ্ভিদ থাকবে। এই জন্য তার আগে এটা একটা বলে দিচ্ছি, যাতে তোমাদের পরবর্তীতে আর বুঝতে অসুবিধা হবে না। দেখো কোন জায়গাকার কি কি বিষয় নির্ভর করে। 1 নম্বর পয়েন্ট আমি করতে পারি অক্ষাংশ। অক্ষাংশ বা এখানে অক্ষরেখাও থাকতে পারে। দেখো কোন একটি দেশ বা মহাদেশ বা কোনো অঞ্চলে কি অক্ষাংশ বা কোন অক্ষরেখায় অবস্থান করছে সেটার উপর কিন্তু জলবায়ু নির্ভর করে। যেমন আমরা আফ্রিকা মহাদেশ পড়তে গিয়ে দেখেছি, আফ্রিকা মহাদেশের মধ্যে দিয়ে গেছে নিরক্ষরেখা, উপর দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা, নিচে দিয়ে গেছে মকরক্রান্তি রেখা। তাহলে কি নিরক্ষরেখায় যে উষ্ণতা আমরা এতদিন জেনে এসেছি ভূগোল পড়ে, কি নিরক্ষরেখায় যে উষ্ণতা থাকবে সেটা কর্কটক্রান্তি এবং মকরক্রান্তিতে থাকবে না কম হবে না বেশি হবে? সব থেকে বেশি হবে তাহলে নিরক্ষরেখায়। তাহলে নিরক্ষরেখার কাছাকাছি যে অঞ্চলগুলোর অবস্থান সেখানকার উষ্ণতা স্বাভাবিকভাবেই বেশি হবে। এবং নিরক্ষরেখা থেকে দাঁড়াও ছবিটা আঁকছি একবার সুবিধা হবে তাড়াতাড়ি করে। খারাপ করে এঁকে দিলাম। দেখো এইখানটা দিয়ে আমরা জানি যে আফ্রিকা মহাদেশের নিরক্ষরেখা গেছে, এইখান দিয়ে গেছে মকরক্রান্তি রেখা, আর এই ওপর দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা। তাহলে এই অঞ্চলটা সব থেকে উষ্ণতা হবে বেশি, কারণ এখানে সূর্যরশ্মি লম্বভাবে পড়বে। সরি ফোন চলে আসছে, দাঁড়াও আমি ফ্লাইট মুড করে দিই ফোনটা, তাহলে ভিডিওটা ডিস্টার্ব হবে। দেখো ফোনটা ফ্লাইট মুড করতে গিয়ে হ্যাং করে গিয়েছিল। দেখো এরপর থেকে আবার বলছি। দেখো অক্ষাংশ এখানে দেখালাম নিরক্ষরেখা, উপরে আছে কর্কটক্রান্তি রেখা, নিচে মকরক্রান্তি রেখা। তাহলে এই আফ্রিকা মহাদেশে সব থেকে নিরক্ষরেখার কাছাকাছি কি হবে? উষ্ণতা বেশি হবে স্বাভাবিকভাবেই, কারণ নিরক্ষরেখায় সূর্যরশ্মি লম্ব হয়ে পড়ে। যত এই উপরের দিকে যাওয়া হবে তত উষ্ণতা কমতে থাকবে, এবং নিচের দিকেও যত যাওয়া হবে তত উষ্ণতা কমতে থাকবে। তাহলে কোন জায়গাকার অক্ষাংশ সেখানকার জলবায়ুকে নির্ধারণ করে, কারণ অক্ষাংশ যত কম হবে অর্থাৎ নিরক্ষরেখার কাছাকাছি হবে সেখানকার উষ্ণতা বেশি হবে, এবং যত নিরক্ষরেখা থেকে দূরে যাবে তত তার উষ্ণতা কমতে থাকবে। 2 নম্বর পয়েন্ট দেখো, যে কোনো এটা দেশ মহাদেশ বা অঞ্চলের ক্ষেত্রে এটা কাজ হবে। দেখো উচ্চতা। উচ্চতা উচ্চতা কি আমরা কি জানি, পড়েছি যে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড হারে হ্রাস পায়। প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে হ্রাস পায়। কত? 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে 1 কিলোমিটার উপরে উঠা গেলে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পায়। এর একটা সব থেকে বড় উদাহরণ এই আফ্রিকা মহাদেশের যে উচ্চতম শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো, এটা নিরক্ষরেখায় অবস্থান করছে। এই মাউন্ট কিলিমাঞ্জারো পর্বত নিরক্ষরেখায় অবস্থান করা সত্ত্বেও এর পর্বতের মাথায় বরফ জমে। কারণ কি? নিরক্ষরেখায় অবস্থান করলে আমরা জানি উষ্ণতা বেশি হবে, কিন্তু উচ্চতাটা অনেক বেশি হওয়ার কারণে, প্রায় 5000 মিটারের ওপর উচ্চতা হওয়ার কারণে এখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে যেহেতু উষ্ণতা কমে, তাই এই পর্বতের মাথায় বরফ জমে। 3 নম্বর পয়েন্ট দেখো, আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, নাহলে ক্লাসটা অনেক লং হয়ে যাবে। তাহলে 2 নম্বর কি বললাম? যে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায়, তাই মাউন্ট কিলিমাঞ্জারো পর্বত নিরক্ষরেখায় অবস্থান করছে। তাহলে এখানে খুব বেশি উষ্ণ, কিন্তু এই পর্বতের মাথায় বরফ জমে যাচ্ছে, কারণ এই উচ্চতা যখন বেড়ে যাচ্ছে নিরক্ষরেখায় অবস্থান করা সত্ত্বেও যত উপরের দিকে যাচ্ছে আস্তে আস্তে উষ্ণতা হ্রাস পেতে পেতে এক সময় এখানে পর্বতের মাথায় বরফ জমে যাচ্ছে। 3 নম্বর দেখো সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত কি? কোন অঞ্চলের পাশ দিয়ে, এই আফ্রিকা মহাদেশের পাশ দিয়ে শীতল স্রোত গেছে, পাশ দিয়ে উষ্ণ স্রোত গেছে। তাহলে কোন অঞ্চলের পাশ দিয়ে উষ্ণ স্রোত বা শীতল স্রোত প্রবাহিত হলে, উষ্ণ স্রোত প্রবাহিত হলে সেই জায়গাটির উষ্ণতা বেড়ে যায়, এবং শীতল স্রোত প্রবাহিত হলে সেই জায়গাকার উষ্ণতা কমে যায়, অর্থাৎ শীতল হয়। তাহলে কোন জায়গাকার পাশ দিয়ে উষ্ণ বা শীতল স্রোত যদি প্রবাহিত হয়, সেই উষ্ণ স্রোত বা শীতল স্রোত সেখানকার জলবায়ুকে নির্ধারণ করে। 4 নম্বর এই একই রকম বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ কি? কোন অঞ্চলের পাশ দিয়ে যদি উষ্ণ বায়ু প্রবাহিত হয়, দেখবে আমাদের গ্রীষ্মকালে
বিশেষ করে পশ্চিম ভারতে উষ্ণ বায়ু লু প্রবাহিত হয়, লু বায়ু প্রবাহিত হওয়ার কারণে সেখানকার উষ্ণতা আরো বেড়ে যায়। আবার কোনো অঞ্চলে পাশ দিয়ে যখন শীতল বায়ু প্রবাহিত হয় তখন সেখানে উষ্ণতা আরো কমে যায়। তাহলে কোনো অঞ্চলের পাশ দিয়ে উষ্ণ বা শীতল বায়ু যদি প্রবাহিত হয় সেখানকার জলবায়ুরও পরিবর্তন হয়। 5 নম্বর দেখো, এই চারটি হচ্ছে প্রধান: অক্ষাংশ, উচ্চতা, সমুদ্র স্রোত, বায়ু প্রবাহ। এই চারটি প্রধান, এর পরে যেগুলো আছে সেগুলো অপ্রধান, তবু এগুলো কাজ হয়। যেমন কোন অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ, স্বাভাবিক উদ্ভিদ কি, যদি কোনো অঞ্চলে বেশি স্বাভাবিক উদ্ভিদ থাকে তাহলে স্বাভাবিক উদ্ভিদ কি হয়, যখন থাকে তখন উদ্ভিদের নিচে গাছের ছাওয়া থাকে, ফলে উষ্ণতা স্বাভাবিকভাবেই কম হয় এবং উদ্ভিদ থাকার কারণে গাছ প্রচ্ছেদন প্রক্রিয়ায় কি হয়, জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায়, ফলে বৃষ্টিপাত হয়। তাই জন্য কোনো অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদও সেখানকার জলবায়ুতে গুরুত্বপূর্ণ ভূমিকা ধারণ করে। তারপরে সেখানকার মৃত্তিকা, মৃত্তিকাও কিন্তু জলবায়ুতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। কিরকম, কোনো জায়গায় ধরো মাটির বৈশিষ্ট্য আলাদা আলাদা হয়। পলিমাটি, পলিমাটির কি বৈশিষ্ট্য হয়, পলিমাটি বা কৃষ্ণ মাটি বা কালো মাটি, এগুলো কি হয়, যেগুলো বেশি উষ্ণ বা গরম, বেশি গরম বা বেশি ঠান্ডা হয় না, মানে গরমেও বেশি গরম হয় না, আবার ঠান্ডাতেও বেশি ঠান্ডা হয় না। ফলে এইখানে বায়ু সব সময় এই ধরনের মৃত্তিকা যদি থাকে, পলিমাটি বা কালো মাটি, তাহলে সেখানকার জলবায়ু সেরকম খুব বেশি উষ্ণ বা খুব বেশি শীতল হয় না। কিন্তু যদি সেখানে মরু মাটি থাকে, মরু অঞ্চলে দেখবে উষ্ণতার প্রসার খুব বেশি, মানে দিনের বেলায় খুব বেশি গরম হয়ে যায়, আবার রাত্রিবেলা খুব বেশি ঠান্ডা হয়ে যায়। তাহলে মৃত্তিকাও কোনো জায়গাকার জলবায়ুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। আর একটা খুব বড় হচ্ছে সমুদ্র থেকে দূরত্ব, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটাও জলবায়ুর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। সমুদ্র থেকে দূরত্ব মানে কোনো অঞ্চল সমুদ্রের যত কাছাকাছি হবে, ধরো এইগুলো উপকূল অঞ্চল হলে, এইখানে যেহেতু সমুদ্র আছে তাহলে এই কাছাকাছি অঞ্চলগুলো এখানে উষ্ণ বা শীতল বেশি হবে না। যেগুলো যেমন আমাদের মুম্বাই হচ্ছে সমুদ্রের কাছাকাছি অবস্থান করছে, তাই এখানে খুব বেশি উষ্ণতা বা শীতল খুব বেশি হয় না। কিন্তু যখন দিল্লি দেখবে ভারতবর্ষের মধ্যে সমুদ্র থেকে অনেক দূরে অবস্থান করছে, ফলে সেই জায়গায় উষ্ণতা গরমে খুব বেশি গরম হয়, শীতে খুব বেশি শীত হয়। কিন্তু তুলনামূলক বম্বে বা সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলগুলোয় খুব বেশি গরমও হয় না বা খুব বেশি শীতও হয় না। এই বিষয়গুলো হচ্ছে জলবায়ুর ক্ষেত্রে বিরাট বিরাট প্রভাব ফেলে। এছাড়াও আছে দেখবে বৃষ্টিপাত আছে, মেঘাচ্ছন্নতা আছে, তারপরে শহরাঞ্চলে মানে গ্রাম অঞ্চল এবং শহরাঞ্চলের যে তফাৎ, এগুলো জলবায়ুর ক্ষেত্রে প্রভাব ফেলে। তাহলে এই প্রধান যে কটা উপাদান যে কোনো মহাদেশ বা দেশ বা অঞ্চলে জলবায়ু প্রভাব ফেলে, সেই জিনিসগুলো আমি বোঝানোর চেষ্টা করলাম। এর পরের দিন জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ আফ্রিকা মহাদেশে পড়াবো।